আমাদের সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি বৈঠক গতকাল এবং আজকে অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সম্মেলনের আগে এটাই এই বাড়িতে শেষ এই কমিটির শেষ সভা। এরপর আমরা মিলিত হব রাজ্য সম্মেলনে ডানকুনিতে 22 থেকে 25 ফেব্রুয়ারি। আপনাদের সবার আমন্ত্রণ রইল। সম্মেলনের আগে আমাদের যে খসড়া প্রতিবেদন রাজ্য কমিটির তরফ থেকে যেটা রাখা হবে সেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে, যাতে রাজ্য কমিটির তরফ থেকে রাখা হয়। তারপরে এই সময় যে চলমান আন্দোলন আছে সেই নিয়ে আলোচনা হয়েছে। আমরা যখন এখানে গতকাল আজ সভা করছি, আজকেই বিভিন্ন জায়গায় স্যালাইন কাণ্ড, বিষাক্ত স্যালাইন এবং যেভাবে অ্যাব্রাপ্টলি বন্ধ করা হয়েছে সাপ্লাই ওষুধ এবং স্যালাইনের, সেখানে রোগীদের পরিবারের যে অসুবিধে এবং এই কেলেঙ্কারিতেও যেভাবে সরকার নিজের পিঠ বাঁচাতে ডাক্তারদের ওপর খড়গ নামিয়ে এনেছে, তার প্রতিবাদে নানান জায়গায় আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। একই সঙ্গে যে চাকরি প্রার্থী এবং শিক্ষক যাদের চাকরি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তাদের আজকে প্রতিবাদ কালীঘাটের উদ্দেশ্যে তাদের মিছিল ছিল। সেখানে যেভাবে পুলিশ ধরপাকড় করেছে, নির্যাতন করেছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। যে সরকার একটা নিশ্চিত সুষ্ঠুভাবে নিয়োগ করতে পারে না, চাকরি নিরাপত্তা দিতে পারে না, শূন্য পদগুলো রয়েছে স্কুলগুলোতে, অথচ চাকরি প্রার্থীরা হাপিত্তেশ করছে। তারা শুধুমাত্র বিক্ষোভ যাতে না হয় তার জন্য পুলিশ লেলিয়ে দেয়। আগামী 9 তারিখে আজিকর কাণ্ডে যে ধর্ষিতা হলো, খুন হলো এবং যার পরিবার এবং গোটা রাজ্য দেশ এখনো পর্যন্ত যারা ন্যায়ের পক্ষে তারা বিচারের অপেক্ষা করছে, আগামী 9 তারিখে অভয়া মঞ্চ এবং নানান গণসংগঠন, নানান সংগঠন তারা আহ্বান জানিয়েছে। 6 মাস হচ্ছে, আবার ওই দিনই ওই মেয়েটির জন্মদিন। তার পরিবারের সঙ্গে আমরা সবাই বিচার চাইব এবং তার জন্মদিনে বিচার চাওয়ার যে অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ের পুনর্জন্ম হোক সে আশা করে আমরাও সমর্থন করেছি এবং আহ্বান জানাচ্ছি মানুষকে। হাজার হাজার মানুষ, বিশেষত মহিলা, তরুণ অংশ, তারা নেমে আসুক রাজপথে। কলকাতায় কেন্দ্রীয়ভাবে মিছিল হবে, সেই মিছিলে আমাদের সমর্থক দলদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষের সঙ্গে অংশগ্রহণ করতে। মেডিকেল কলেজ স্ট্রিট থেকে আজিকর। আগামী 21 তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর আমরা গোটা বিশ্বের যত বামপন্থী পাবলিশার্স আছে, প্রকাশন সংস্থা আছে, তারা আহ্বান জানায় ওদিন হচ্ছে রেড বুক ডে। আমাদের ন্যাশনাল বুক এজেন্সির মতো আরো যারা পাবলিকেশন হাউস আছে, লেফট ওয়ার্ডের মতো, তারা সবাই মিলে আহ্বান জানিয়েছে। আমরা আজকে আমাদের সবাই নির্দিষ্ট করেছি কিছু বই, সেগুলো মানুষ কিনবেন, পড়বেন এবং পাঠ হবে। আর অন্যদিকে ভাষা দিবসে, বিশেষত আজকে বাংলাদেশের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেভাবে এই ভাষা আন্দোলন এবং মুক্তি আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশের গঠনের প্রক্রিয়ার মধ্যে যে মূল্যবোধ, যে স্বাধীন চেতা মনোভাব এবং সবার উপরে ধর্মের উপরে ভাষা শ্রেষ্ঠ, সেই জায়গাটাকে যেভাবে নষ্ট করা হচ্ছে, সেই জন্য আমরা নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা দিবস পালনের আহ্বান জানাচ্ছি। তারপর দিন 22 তারিখে যখন শুরু হবে আমাদের সম্মেলন, ওই দিন গোটা রাজ্যের সর্বত্র আমাদের যেখানে যা শাখা আছে, পার্টি ইউনিট আছে, তারা সবাই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের যে সূচনা হবে রাজ্য সম্মেলনে। রাজ্য সম্মেলন উদ্বোধন করবেন কমরেড প্রকাশ কারাত। 25 তারিখে জনসভা হবে ডানকুনিতে, সেখানে কমরেড প্রকাশ কারাত, কমরেড দেবলীনা হেমব্রম, কমরেড মীনাক্ষী মুখার্জি এবং আমি ছাড়া কমরেড দেবু, জয়ব্রত ঘোষ সম্পাদক অভ্যর্থনা সমিতির এবং হুগলি জেলা সম্পাদক বক্তব্য রাখবেন। সেখানেও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই প্রকাশ্য সমাবেশকে সফল করে তোলার জন্য। রাজ্য জুড়ে সম্মেলনকে
প্রাক্কালে পোস্টারিং, দেওয়াল লেখা এবং প্রচার সংগঠিত হবে। তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দাবিগুলো হবে। সরকার যে বাজেট নিয়ে এসছে, কেন্দ্রীয় বাজেট, সেখানে বেকারি আরো বাড়বে। বেকারদের কর্মসংস্থানে কোনো প্রকল্প নেই। এমনকি 100 দিনের কাজের টাকা বাড়ানোর বদলে রিয়েল টার্মসে কমানো হয়েছে। বকেয়া শোধ করার কোনো পরিকল্পনা নেই। একইভাবে কৃষকদের বলা হয়েছিল তাদের ফসলের দাম দেওয়া হবে, কিন্তু মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য কোনো অ্যালোকেশন করা হয়নি। যা প্রতিশ্রুতি সরকার দিয়েছিল সেটা বাজেটারি সাপোর্ট তার জন্য করেনি। উল্টে আমাদের বিমা শিল্পকে 100% এফডিআই জন্য খুলে দেওয়া হয়েছে। তার আমরা প্রতিবাদ করেছি। আমরা স্বাগত জানাচ্ছি এবং আজকে বামফ্রন্টের বৈঠক আছে, তারপর সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। বামপন্থী দলগুলো কেন্দ্রীয়ভাবে যা আহ্বান জানিয়েছে, বিকল্প ট্যাক্সেশন এবং বাজেট ও অর্থনীতির ব্যাপারে যে প্রচার সংগঠিত করা হবে আগামী 14 থেকে 20 ফেব্রুয়ারি, তার প্রস্তুতি বামফ্রন্টের বৈঠকের পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে গোটা রাজ্য জুড়ে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই ব্যাপারে। উল্টো দিকে আমরা দেখছি ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে যেভাবে দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে যেভাবে জেনোফোবিয়া তৈরি করা হয়, বিদেশি বিতাড়ন করার চেষ্টা করা হয়, ইউরোপে দেখেছি, আজকে আমেরিকায় দেখছি, এবং এখানে আমাদের দেশে এরকম বলা হয় অনেক সময় একটা ঘৃণার পরিবেশ তৈরি করার জন্য। আমাদের ভারতীয়রা এত মোদি মোদি করলো, এত আবকিবার ট্রাম্প কি সরকার বলে মোদিকে প্রচার করলেন, আর দেখা যাচ্ছে ভারতীয়দেরকে মিলিটারি প্লেনে যুদ্ধবন্দির মতো করে হাতকড়া পরিয়ে পায়ে চেইন লাগিয়ে এদেশে ফেরত পাঠানো হচ্ছে। দীর্ঘ পথ তারা আসছেন, যেন আগে সেই দাস প্রথার সময় নাবিকদের যেরকম, সেইলার্সদেরকে যেরকম পুরনো সিনেমায় দেখবেন চেইন লাগিয়ে দিয়ে আর বইটা টানতে বাধ্য করা হতো, সেইভাবে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে। এটা একমাত্র ভারতে মোদী সরকার আছে বলে এটা সম্ভব হয়েছে। কোনো আত্মমর্যাদা সম্পন্ন জাতি, কোনো স্বাধীন দেশ তার রাষ্ট্রপ্রধান এই ব্যাপারে মুখ বুজে নিয়ে নেবেন, এটা কোনো ভাবা যায় না। আমাদের সামনে কলম্বিয়ার রাষ্ট্রপ্রধানের বক্তব্য আছে এবং তিনি আমেরিকার মিলিটারি প্লেনকে নামতেই দেননি। বলেছে আমাদের দেশের লোককে আমরা ফেরত দিতে রাজি আছি, কিন্তু তাকে সসম্মানে ডিগনিটি ফেরত দিতে হবে। তাকে চেইন বেঁধে মিলিটারি প্লেনে, কেন সিভিলিয়ান প্লেনে করে পাঠাতে পারে না, কেন হাতকড়া দিয়ে পড়াবে, আমরা তাকে নেব না। আমাদের দেশের সরকারের সেই গার্ডস নেই। যারা মোদি মোদি বলে চিৎকার করে, যারা স্বদেশের কথা বলে, যারা মনে করে বিশ্বগুরু হয়ে উঠেছি, তাদেরকে আজকে এই বিশ্বের সামনে আমাদের এই অপমানটাকে মেনে নিতে হচ্ছে। আজকে তাদের সামনে একটা বড় প্রশ্নচিহ্ন হিসেবে দেখা দিয়েছে। নির্লজ্জতার সীমা আছে। বলুন আপনাদের প্রশ্ন। এটাকে বলে হোয়াট অ্যাবাউটারি। তাহলে এখন কি হলো? তখন তো বিশ্বগুরুকে বলতো না, তখন তো আমেরিকা এখান থেকে প্লেন ভর্তি লোকজনকে নিয়ে গিয়ে ওখানে মোদি মোদি বলে চিৎকার করানো হতো না। তাহলে বিদেশ মন্ত্রী এখানে বাবা দেওয়ার মানে কি সাবাসী নেওয়ার জন্য বলার বদলে তার তো একটা মিক কণ্ঠ দ্বারা প্রতিবাদ করা উচিত ছিল। এ তো প্রায় যেখানে বলা হয়েছে একটু মাথা ঝোঁকাও, এ তো প্রায় সাষ্টাঙ্গে প্রণাম করছে আমেরিকার প্রতি। এরকম আমাদের কখনো স্বাধীন বিদেশ নীতি কখনো এটাকে অনুমতি দেয় না। প্রতিবাদ করতে কে বারণ করেছে? আর আগে হয়েছে বলে তো কিল হজম করার কথা, কিল হজম করছে, নির্লজ্জ। তিনি পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা আছে তার থেকে বেশি সংখ্যা বলতে পারতেন, যেমন বললেনই। বিনিয়োগের বাড়ি যেরকম বলেছেন, কত লক্ষ কোটি টাকা বলেছেন। উনি প্রথমেই বলেছেন আমি এগুলো আপনাদের জন্য বলছি না, সাংবাদিকের জন্য বলছি না, খবর হওয়ার জন্য বলছি না, বিরোধীর জন্য বলছি না, যারা খবর রাখে তাদের জন্য বলছি না, আমায় যারা ভোট দেয় তাদের জন্য আমি বলে দিচ্ছি, এইভাবে বলেন। তার প্ল্যানিং কমিশনের তো হিসেব আছে আমাদের এখানে রাজ্যে কতজন, কত পার্সেন্ট মানুষ বিলো পভার্টি লাইন আছে। পভার্টি লাইনটাকে মাঝে মধ্যে রিডিফাইন করা হয়েছে, কিন্তু আমরা জানি সবচেয়ে চরম দক্ষিণপন্থী যারা সাংবাদিক এবং অর্থনীতিবিদ এবং লেখক তারাও স্বীকার করেছেন, জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার 1977 সালে আসার পরে প্রথম 10 বছরে গোটা বিশ্বের মধ্যে
সবচেয়ে দ্রুত গতিতে সবচেয়ে বেশি সংখ্যার মানুষকে সবচেয়ে কম সময়ের মধ্যে দারিদ্র সীমার নিচে থেকে উপরে তুলে না গিয়েছে। কতগুলো এই ধরনের ফুড ফরওয়ার্ক, শুকনো মৌসুমে গ্রামের মধ্যে কাজ দেওয়ার সুযোগ করে দেওয়া, তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে গণবন্টন ব্যবস্থা, ভূমি সংস্কার, পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতকে দাঁড় করানো, সবচেয়ে প্রান্তিক মানুষকে উত্থানের জন্য সরকারি কর্মসূচিকে পালন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করার মধ্যে দিয়ে। তার সঙ্গে কোনো ম্যাচ পৃথিবীর কোথাও এখনো তৈরি হয়নি। এই যে এই ডেটার সঙ্গে 77 থেকে যে হয়েছে 10 বছরে, তার সঙ্গে ম্যাচ করতে পারে এরকম কোনো ডেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। মুখ্যমন্ত্রী যতই মিথ্যে কথা বলুন। বাংলাদেশে এখানে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা ব্যবহার করলে তবে আমি প্রশ্ন শুনতে পারবো। প্রত্যেক বছর মৎস্য হয় ভালো হচ্ছে। বাংলার মিডিয়ার কাছে তারা মেনু প্রকাশ করুক, কি মাছ, কত রকমের পদ, আর আমাদের এখানে কিভাবে ক্রনি ক্যাপিটালকে উৎসাহ দেওয়া হচ্ছে, সমস্ত কিছু তাই জন্য উজাড় করে দেওয়া হচ্ছে। তারা এসে কিছু প্রশংসার কথা বলছে, কিন্তু একটার পর একটা যে শিল্পের প্রতিশ্রুতি বলা হয়েছে, এমইউর কথা বলা হয়েছে, বিনিয়োগের যে সংখ্যা জানানো হয়েছে, তারপরে দেখা যাবে তার রিয়েলাইজেশন নেই, শুধু খাওন দাওয়ানের গল্প আছে। ফার্সিতে একটা কথা বলে, নাসিস্তান, গোফতান, খুরদান, বরখাস্তান। নাসিস্তান হচ্ছে সভা ডাকা হলো, বিজনেস সামিট, তারপরে হচ্ছে গুফতান, যে গুফতগু বলে না, তার কথাবার্তা হলো, তা খুরদান, খাদ্য খাওয়া দাওয়া হলো, আর তারপরে বরখাস্তান, তারপরে বরখাস্ত সবাই নিজে চলে গেল। তাহলে বিজিবিএস হচ্ছে আসলে নাসিস্তান, গুফতান, খুরদান, বরখাস্তান, তার বাইরে কিচ্ছু নয়। বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি আমাদের বাড়িটা রয়েছে, এটা মিউজিয়াম, সেটা ভেঙে দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনার যে বাসভবন সুধা ভবন সেটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? পৃথিবীর যে কোনো জায়গায় দেখা যাবে যে ইতিহাসকে লোপাট করার জন্য, সেটা শুধু বঙ্গবন্ধুর বাসভবন তো নয়, সেটা ছিল সেখানকার স্বাধীনতা আন্দোলনের একটা ইতিহাসের ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। তাহলে আজকে যারা স্বাধীনতা বিরোধী শক্তি, বরঞ্চ বাংলাদেশের যে জন্ম হলো তার ইতিহাসকে যারা শেষ করতে চায়, এটা একটা ব্যক্তির ব্যাপার নয়, তাদের এই কর্মকাণ্ড। এবং আমরা এটাই বলছি, ওখানে যে আক্রমণ হচ্ছে, যে কোনো প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, সংখ্যালঘু, যুক্তিবাদী বা যার ইতিহাসে যা সাক্ষ্য আছে, সেগুলোকে সব লোপাট করার চেষ্টা করছে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি। এটাও ঠিক, ওই বাড়িগুলোকে ভেঙে দিলে বা আগুন জ্বালিয়ে দিলে বা আক্রমণ করলেই এইভাবে ইতিহাসকে মুছে ফেলা যায় না, পৃথিবীর যে কোনো দেশে, আমাদের দেশেও তাই। এই ধরনের যখন অভ্যুত্থান হয়, কু হয় বা রেজিম চেঞ্জ হয়, তখন তাদের কাছে ভালো কিছু প্রতিষ্ঠা করার থেকে ভালো হয় আগের যা কিছু ভালো আছে সেগুলোকে মিটিয়ে দেওয়া। সে নীল সাদা রং করে হোক, আগুন জ্বালিয়ে দিয়ে হোক, মিথ্যাচার করে হোক, আক্রমণ করে হোক, বুলডোজার দিয়ে হোক, ঘর ভেঙে দিয়ে হোক, ইতিহাস বিকৃত করে হোক, ভয়টা তো ইতিহাসকেই। আজকে পৃথিবীর কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গরিব মানুষ, মেহনতি মানুষ, সাধারণ মানুষ, তার ইতিহাসকে ধরে রাখা। প্রতিদিন সেই ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে। যারা নতুন ইতিহাস তৈরি করতে পারে না, তারা পুরনো ইতিহাসকে ভয় পায়। আদৌ কোনো সরকার আছে বলে মনে হয় তোমাদের? সংবিধান সম্মত নির্বাচিত সরকার যদি না হয়, তার দায়বদ্ধতাও থাকে না।
এখানে যারা নৈরাজ্যের শক্তি আছে, অনিষ্টকারী শক্তি আছে, বিভাজনের শক্তি আছে, তারা বাংলাদেশ থেকে উৎসাহিত হচ্ছে এবং এখানেও সেই ধরনের রাজনীতি করার চেষ্টা করছে। তারাই সীমানাবর্তী এলাকায় হিন্দু মুসলমান নামে ভাগ করার চেষ্টা করছে। তারা এই ঘটনাগুলোকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ঘৃণা রাজত্ব তৈরি হয়। শুধু বাংলাদেশ, ওখানে যেমন ভারত বিদ্বেষ হচ্ছে, এখানে সেরকম বাংলাদেশ বিদ্বেষ হচ্ছে। ওখানে শুধু ভারত বিদ্বেষ নয়, তার সঙ্গে সেখানে প্রগতি বিরোধী এবং সেখানকার সংখ্যালঘু মানুষের বিরোধী যে মনোভাব তৈরি করা হচ্ছে। এখানেও দাঁড়িয়ে শুধু বাংলাদেশ বিদ্বেষ নয়, তার সঙ্গে দাঁড়িয়ে কখনো রোহিঙ্গিয়ার নামে, কখনো মুসলমানের নামে, কখনো ধর্মের নামে, কখনো কমিউনিস্টের নামে ঘৃণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ওখানে জামাত করছে, এখানে আরএসএস বিজেপি করছে। আমাদের রুখতে হবে উভয় দেশে যারা যুক্তিবাদী মানুষ, যারা শান্তিকামী মানুষ, যারা প্রগতিশীল মানুষ, তাদেরকে উভয় ক্ষেত্রেই এই লড়াই চালিয়ে যেতে হবে যাতে মানুষের মধ্যে বিভেদ তৈরি না হয়। বিভেদের পরিণতি কি হয় তোমরা দেখেছো। গেদে লোকালে কিভাবে রানাঘাটে দাড়ি আছে, টুপি আছে, মুসলমান আছে বলে তাকে কিরকম করে পেটানো হয়েছে। তারপরে সেই ট্রেনেই এমন মানুষও আছেন যাদের জন্য সে প্রাণে রক্ষা পেয়েছে। হরিপালের সে মানুষের বাড়িতে আমাদের পার্টি কর্মীরা আজকে সকালে গিয়েছিলেন। তারা বলেছেন আক্রান্ত মানুষের পাশে আমরা আছি, সে এ রাজ্যে হোক, এ দেশের যে কোনো প্রান্তেই হোক বা বাংলাদেশেই হোক, আক্রান্তরাই আক্রান্তের পাশে দাঁড়াতে পারে। আপনার প্রশ্ন ভাবটা শুনে আমি ভালো লাগলো যে সাংঘ প্রধান আসছেন এবং কোথাও কি মেরুকরণের রাজনীতি, তার মানে এই সারসংঘ চালক যেখানে যান, আরএসএস যেখানে যায়, তারা এই মেরুকরণের রাজনীতি করে, ধর্মীয় উস্কানি দিয়ে, ধর্মীয় আস্থার নাম করে, ধর্মভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে ধর্মীয় বিভাজন তৈরি করে যাতে এটা বিজেপির পক্ষে যায়। একইভাবে যারা জামাতপন্থী আছে তারাও এই কাজটা করে, তখন অন্য ধর্মকে ব্যবহার করে, অন্য দলকে সাপোর্ট করে। কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি আমাদের রাজ্যে ছিল না। তার আমদানি তৃণমূলের জন্মানোর পর থেকে শুরু হয়েছে এবং এখন মোহন ভাগবত তাতে মনে করছেন যে উপযুক্ত কাদা এখানে তৈরি করা হয়েছে যেখানে পাকে পদ্মফুল ফোটানো যেতে পারে। কিন্তু আমার মনে হয় সেগুলো বালি। বাংলার মানুষ বুঝতে পারছেন, তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং গোটা দেশের অবস্থা দেখে বুঝতে পারছেন যে মানুষের বেকারি, দারিদ্র, কৃষকের ফসলের দাম, এই আলু চাষিদের সমস্যা, এই সবগুলো মাথায় রেখে রাজনীতি করতে হবে, ধর্মীয় আবরণে নয়। বাংলাদেশের দূরত্ব ভারতের সঙ্গে বাড়ছে আর ক্রমশ তারা কাছাকাছি আসছে পাকিস্তান। এই যাবতীয় যে সমস্ত জিনিস পুড়িয়ে ফেলা হলো, মুজিবুরের বাড়ির সঙ্গে সঙ্গে তার আত্মীয় পর্যন্তের বাড়ি, তারপরে পাকিস্তানি সেনারা এক্স্যাক্টলি পোস্ট করে এটাকে একটা অ্যাচিভমেন্ট হিসেবে বর্ণনা করছে। এইটা কিভাবে দেখছেন? এটি হয় বিদেশি শক্তি আছে, আমরা প্রথম থেকে বলেছিলাম বাংলাদেশের ঘটনার মধ্যে প্রতিক্রিয়ার শক্তি, দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি তার এককাট্টা হয়েছে, তবেই ওখানে আজকে এই দুরবস্থা তৈরি হয়েছে। সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বুঝতে হবে যাতে আমাদের রাজ্যে আমাদের দেশে এরকম না হয়। তাহলে এখানেও তো তাই হয়। ওখানে যেমন মনে করছে ওই 5ই আগস্ট গত বছর থেকে স্বাধীনতা হয়েছে, তার আগে স্বাধীনতা ছিল না। এখানে যেমন বলা হচ্ছে রাম মন্দির তৈরি করার দিন থেকে স্বাধীনতা হয়েছে, তার আগে স্বাধীনতা হয়নি। তো স্বাধীনতার বিরোধী শক্তিগুলো এইভাবে হবে এবং তাতে অনেকে খুশি হবে। এই কথা যখন বলা হলো যে 47-এর 15 আগস্ট স্বাধীনতা নয়, সাম্রাজ্যের বিরোধী লড়াই নয়, তখন সাম্রাজ্যের শক্তি খুশি হলো, তারাও প্রশ্ন করতে আরম্ভ করলো এই তো আরএসএস এতদিনে পাওয়া গেছে, আমাদের দোষর মুখ ফুটে কথা বলছে। গতকাল সিপিআই 100 বছর পূর্তি উপলক্ষে একটা সমাবেশ ধর্মতলায় ছিল। ডি রাজা সহ রাজ্যসভার স্বপনবাবু ছিলেন। 3টে বিষয় প্রশ্ন তোলা হয়েছে। একটা হলো কংগ্রেসের কারণেই ইন্ডিয়া জোটের লোকসভা পরবর্তী কোনো মিটিং অনুষ্ঠিত হচ্ছে না বা এর জন্য দায়ী কংগ্রেস। নাম্বার 2, 1964-তে সিপিআই বা সিপিআই যে দ্বন্দ্বটা থেকে তৈরি হয়েছিল বা সিপিআই তৈরি হয়েছে তার পরবর্তী যে পরিস্থিতি ছিল এখন সেই পরিস্থিতি নেই। কিন্তু কেন্দ্র এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে এখন যে ইস্যুগুলো রয়েছে সেই ক্ষেত্রে বাম শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে, সেটা না গিয়ে কেন তত্ত্বের কচকচানিতে যাওয়া হচ্ছে। নাম্বার 3, ছত্তিশগড়ে যে মাওবাদীদের এনকাউন্টার করা হচ্ছে সেটা নিন্দা জানিয়ে সেখানকার মাওবাদীদের অস্ত্র ছেড়ে বাম ঐক্যের সঙ্গে লাল পতাকা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি দেওয়া আদায়ের সঙ্গে সামিল হওয়ার বার্তা দেওয়া হয়েছে। এই 3টে বিষয়ে কি বলবেন? সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা এসেছিলেন, কালকে যা বলার বলেছেন, অনুষ্ঠান হয়েছে, তারপরে তাকে আমি স্বাগত জানিয়েছি। তারপরে তিনি আজকে চলে গিয়েছেন। এখন এসব প্রশ্ন করলে আপনি তাকে এসব প্রশ্নগুলো করলে ভালো হতো। এর মধ্যে নতুন কোনো কথা নেই। আমরা এই বাম ঐক্যকে দৃঢ় করার চেষ্টা করছি, সবসময় চেষ্টা চালিয়ে যাব। বৃহত্তর বাম ঐক্য গড়ে উঠছে, সেখানে সবার ভূমিকা নিজের মতো করে পালন করতে হবে। ছত্তিশগড় শুধু নয়, গোটা দেশে এমনকি বিদেশেও যারা
গণতান্ত্রিক পথ ছেড়ে দিয়ে অস্ত্র ধারণ করেছিল, তার কি ফল হয় আমরা দেখেছি। মাওবাদীদের কিভাবে ব্যবহার করা হয়েছিল পশ্চিমবঙ্গে, কিষেনজি মার্শাল লাইন, তাতে ক্ষতি হয়েছে, বাম ঐক্যের ক্ষতি হয়েছে, বাম ফ্রন্টের ক্ষতি হয়েছে, বাংলারও ক্ষতি হয়েছে, আর সেই মাওবাদীদের ক্ষতি হয়েছে। কিন্তু তাদেরকে আমরা সবসময় বলি যে এই পথ ছেড়ে দিয়ে যখন আন্দোলন সংগ্রামের পথে আসবে সেখানে তখন বৃহত্তর বাম ঐক্যের কথা ভাবা যেতে পারে। আর কংগ্রেস সম্পর্কে কি অবস্থান হবে, সিপিআইএম এর অবস্থান একেবারে স্পষ্ট। সিপিআই নিজের অবস্থান যত স্পষ্ট করে তত ভালো। আমি কি কমেন্ট করবো, এটুকু বলতেই তোমার প্রশ্নের পরে ইউনূস সরকার একটা বিবৃতি দিল, ভালো লাগলো। দ্বিতীয় হচ্ছে যে তোমার গিয়ে এখানে সবসময় এরকম বলে নিজের দেশ সামলাতে পারছে না, তখন ভারতকে দোষ দিচ্ছে, হাসিনাকে দোষ দিচ্ছে। এখানে কথা কথা বলে না নেহেরু এটা করেছে তবে এরকম হয়েছে, কালকেও প্রধানমন্ত্রী এরকম কথা বলেছেন পার্লামেন্টে। এই সব দক্ষিণপন্থীরা এরকমই করে, নিজের দায়বদ্ধতা থেকে হাত ধুয়ে নিতে চায়। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি নিয়ে প্রশ্ন হয়েছিল, এটা দেখে আজকে হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে হলফনামা দিয়ে বলা হলো স্যালাইনে কোনো সমস্যা ছিল না। কাউকে কি বাঁচানোর চেষ্টা? অবশ্যই, কারণ স্যালাইনে টেন্ডার দেওয়া হয়েছে কোম্পানিকে, বিষাক্ত স্যালাইনে মৃত্যু হয়েছে, যে ডাক্তার অভিযোগ করেছিল তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই সমস্ত টেন্ডার কোথা থেকে হয় আমরা সবাই জানি, স্বাস্থ্য ভবন থেকে হয় না ক্যামাক স্ট্রিট থেকে হয় না কালীঘাট থেকে হয়, এবং সেখানে কত কাটমানি থাকে। এই জন্য তো থ্রেট কালচার হাসপাতালগুলোতে, তার বিরুদ্ধে তো লড়াই, সে লড়াই চলছে। আর আমাদের রাজ্যের সরকার প্রশাসন সবসময় অপরাধের পক্ষে, অপরাধীকে বাঁচানোর জন্য মিথ্যাচার করে, এটা আর একটা মিথ্যাচার। মুখ্যমন্ত্রী গতকাল বলছিলেন দেউচা পাচামি আজকেই খননকাজ শুরু হবে, কিন্তু আজকে বিজনেস সরকারি কর্মীরা বিক্ষোভের মুখে তার কাজ বন্ধ করে ফিরে আসতে বাধ্য হবে, কারণ বরাত কাকে দেবে সেটাই স্থির হয়নি। তুমুল বিক্ষোভ, তারা কাজই করতে পারে না। দেউচা পাচামি তাকে বলে দিলেন এখানে কাজ সরকারি চাকরি পাবেন। এখানে অ্যাড করছে, বলেছিলেন যে এটাই প্রথম প্রকল্প যেখানে পুনর্বাসন, চাকরি, আর্থিক ক্ষতিপূরণ, বিকল্প জমি সবকিছু নিয়ে প্রকল্পের কাজ শুরু হচ্ছে। তারপরে আজকে এরকম একটা বিষয়। With your kind permission, I will respond it in English. The whole project of Deusha Pachami is surrounded with mystery. There is no transparency. A section of bureaucrats, a part of crony capitalists, and some middlemen. They are trying to usurp the land owned by mainly tribals. Our government is always catering misinformation, disinformation. যত মানুষকে ওখানে উচ্ছেদ করা হবে, মূলত আদিবাসী সংখ্যালঘু মানুষ, সরকার তার নিজস্ব যে জমি আছে সেখানে যা কিছু করতে পারে, কিন্তু কে করছে, কেন করছে, কার সাথে করছে, কার অর্থে করছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমাদের আদিবাসী নেতৃত্ব যখন ওখানে গিয়েছিল, ডিএম একটা জবাব দিতে পারেনি। একটাই প্রশ্ন করেছিলেন ওখানকার সোহাগিনী, আদিবাসী মেয়ে, সরকার আধিকারিককে বলেছে এই সিউড়িতে আপনার দপ্তরের নিচে যদি কয়লা পাওয়া যেত আপনি এখান থেকে অফিস গুটিয়ে নিয়ে এটা খুঁড়তে দিতেন। আর দেউচা পাচামি যেহেতু আদিবাসীদের এলাকা, তাদেরকে সরে যেতে বলছেন আর সেখানে খুঁড়তে আরম্ভ করে দিয়ে বলছেন মমতা ব্যানার্জি। কালকে যদি কালীঘাটে আদিগঙ্গার নিচে যদি বলা হয় যে কিছু পাওয়া যাবে, মমতাজি সরে যাবেন দখল করা জায়গা থেকে? আর ওটা তো ওরা একেবারে সভ্যতার আদি থেকে ওখানে আদিবাসীরা আছে, তাদেরকে জোর করে প্রলোভন দিয়ে দালাল তৈরি করে সরানোর চেষ্টা করা হচ্ছে। কার সাথে? আর বললে উনি কয়লা উত্তোলন হয়ে যাবে। সবাই জানে, জিওলজিস্টরা বলেছে যে ওখানে পরিমাপ দিয়ে বলা হয়েছে। আগে তো ওখানে
সরকার মনে করছে যে কোনো তেন প্রকারেণ ওখান থেকে পাথর উত্তোলন করা হোক আর সেটাকে বাজারে বিক্রি করা হোক। যে পাথর দামে বিক্রি করা হবে সেটাকে আবার তোলার জন্য টেন্ডার দিয়ে টাকা দেওয়া হচ্ছে। কার টাকা, কে দিচ্ছে, কেন দিচ্ছে, এসব প্রশ্নের উত্তর দিতে হবে। অনুব্রত মণ্ডলের জামিনের সঙ্গে কি প্রজেক্টের কোনো লিংক আছে বলে মনে করেন? অনুব্রত মণ্ডলের জামিনের সঙ্গে তারা তো জিজ্ঞেস করতে হয় বিজেপিকে, তারা জিজ্ঞেস করতে হয় সিবিআই কে। এবং আপনার প্রশ্ন তাহলে এক জায়গায় বিজেপি, তৃণমূল, সিবিআই, অনুব্রত, শুভেন্দু সবাইকে এক লাইনে দাঁড় করে দিচ্ছে। এই জন্য দেখবে বিজেপি কোনো কথা বলছে না, প্রথমে খুব চেঁচামেচি করছিল, এখন দেউচা পাচামেচি কোনো কথা বলছে, কোনো বিবৃতি পেয়েছে এর আগে? তাহলে আজকে আমাদের রাজ্যে যা কিছু অনিষ্টকারী কাজকর্ম হচ্ছে তাতে দেখা যাবে বিজেপি এবং তৃণমূল এক সারিতে দাঁড়িয়ে আছে। তারই অংশ হিসেবে শুধু অনুব্রত বেচারা কেন, যত অপরাধী জেলে গিয়েছিল মন্ত্রী থেকে আরম্ভ করে বাকি সব একটা করে জামিন পাচ্ছে। নেক্সট, টাটা প্রসঙ্গে বলেছেন টাটা চলে গিয়েছিল, টাটাকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সব দিক দিয়ে বিনিয়োগের ক্ষেত্রে এখন সদর্থক এবং মানে মনোভাবাপন্ন এরকম হয়ে রয়েছে, তারা নিয়ে নিতে পারবে। মানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন টাটা বাই বাই কে বলেছিল? নির্লজ্জের একটা সীমা আছে। মমতা ব্যানার্জি তৈরি করা কারখানাকে শ্মশান করেছেন। আমরা বারবার বলেছিলাম ওটা একটা স্ট্যান্ড অ্যালোন কার ফ্যাক্টরি নয়। এ রাজ্যের শিল্পায়নের যে নতুন যুগের সূচনা, তার ভ্রূণ হত্যা করেছেন মমতা ব্যানার্জি বিজেপিকে সঙ্গে নিয়ে। আমাদের এখানকার যৌবনের হাতের কাজ নাগালের মধ্যে ছিল, তাকে তিনি বন্ধ করেছেন, আর এখন তামাশা করছেন। আর এই জন্যই কোনো নিয়োগ এখানে বিনিয়োগ হচ্ছে না। আইনের শাসন যদি না থাকে, যেখানে ওনার ইচ্ছেই আইন, যেখানে প্রতিদিন খুন খারাপি হচ্ছে, তৃণমূলকে খুন করছে, কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করার আগে প্রথমে দেখে স্টেবিলিটি, স্থায়িত্ব, রুল অফ ল, আর তার সঙ্গে হচ্ছে একটা ন্যায়ের ব্যবস্থা আছে। তোলাবাজি, অন্যায়, মিথ্যাচার, ধর্ষণ, খুন, কোনো আইনের শাসন থাকবে না, পুলিশ আইনের কথা বলবে না, লাইনের কথা বলবে, কেন আসবে বিনিয়োগ সেখানে? একমাত্র পশ্চিমবঙ্গে যখন বুদ্ধভট্টাচার্যের নেতৃত্বে সরকার ছিল, শেষ 10 বছরে আমরা গোটা দেশের মধ্যে বিনিয়োগের প্রথম স্থানে ছিলাম, কর্মসংস্থানের প্রথম স্থানে ছিলাম। আবার বামফ্রন্ট তার হারানো জমি ফিরে পেলে পশ্চিমবাংলা আবার মাথা উঁচু করে দাঁড়াবে এবং নতুন করে কনফিডেন্স বাড়বে, বিনিয়োগ আসবে। অ্যাডমিট কার্ড, চাকরির পর পরীক্ষা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাইনি, আজকে আদালতে রীতিমতো ধমক রাজ্যকে যে ছাত্রছাত্রীদের কি হবে, আপনারা কেন পোর্টাল খুলছেন না? এত ভীষণ নষ্ট করছেন। দেখো কোথায় কালো টাকায় অ্যাডমিট কার্ড বিক্রি করছে কিনা তৃণমূল, কোথাও কোনো তৃণমূল অফিসে পাওয়া যাবে হয়তো, যেরকম ওএমআর সিট পাওয়া গেছিল। শত্রুঘ্ন সিনহা তৃণমূল সাংসদ বলছেন যে গোমাংস ব্যান করে দেওয়া উচিত প্রত্যেকটি জায়গায়, তার মতামত। এবং শুধুমাত্র গোমাংস না, আমিষই ব্যান করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। প্রশ্নটা সম্পূর্ণ করে বলো, শত্রুঘ্ন সিনহা কে? হ্যাঁ, তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদ, প্রাক্তন বিজেপির নেতা, সাং পরিবারের কমন ক্যান্ডিডেট। এই জন্য আমি বলি, যখন বলেছিলাম বিজেপি তৃণমূলকে চালাচ্ছে আরএসএস, তখন আমাকে বিশ্বাস করেনি। তাহলে আসানসোল কেন্দ্র যখন থেকে তৃণমূলের উত্থান হয়েছে, ওটা আরএসএস কে দেওয়া আছে। আরএসএস বিজেপি থেকে ঘুরিয়ে তৃণমূলে বা তৃণমূলকে থেকে ঘুরিয়ে বিজেপিতে নিয়ে গিয়ে যাকে তারপরে ওই আসনটা সেখানে বরাদ্দ করা হয় আমাদের সীমানায়। এটা তার উদাহরণ। তিনি বলছেন যে শুধু গোমাংস কেন? তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলছেন, তোমার প্রশ্ন অনুযায়ী জগৎ জেনে গেছে যে শুধু গোমাংস কেন, গোটা আমিষ খাবারটাই নিষিদ্ধ করে দেওয়া উচিত। তাহলে মাছ বাঙালি পাত থেকে দেওয়া হবে? আমি জানি না স্যার, এ পক্ষ পক্ষ আছে, কোন পক্ষে গেল তারা জানি না আমি। আর তারপরে তিনি বলেছেন উত্তরাখণ্ডে ইউসিসি, হ্যাঁ হ্যাঁ ইউনিভার্সাল সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড, তাকে সমর্থন করছেন তিনি। তাহলে এদিকে তৃণমূল চিৎকার করছে এখানে জমিয়তুল উলামা হিন্দের নেতাকে ধরিয়ে দিয়ে, আর এখানে সভা করছে ইউসিসির বিরুদ্ধে, আর তার এমপি বলছে যে সে ইউসিসি সাপোর্ট করে। এটাই হচ্ছে তৃণমূল। তার অর্ধেকাংশ জামিয়ত, অর্ধেকাংশ আরএসএস। এই কি খাবে, কে কি করবে, এটা অনেক সময় দেখা যায় বিজেপি নেতারা নিদান দেন। এটা
ক্ষেত্রে আমরা আগেও দেখেছি দিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা বিরোধিতা করেছেন যে কে কিভাবে সেটা ব্যক্তিগত করেছেন। এবারে এই জিনিসটা হওয়ার পরে এখন দেখা যাচ্ছে তারই দলের সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি এরকম একটা মন্তব্য করছেন, তাহলে কি বিজেপি তৃণমূল একই লাইনে কথা বলছে? বেলেনে কখন কথা বলেছে? তোমাদের কাছে মাঝে মধ্যে এরকম খুঁজে বার করার চেষ্টা করো। আমরা প্রথম জন্মলগ্ন থেকে তৃণমূল যা বলছে, তুমি একটা করে প্রশ্ন বলো, আমি একটা মিলিয়ে দেবো। শুধু ভাষান্তর করেছে। আচ্ছা, মোদী বলছে বিকাশ, মমতা বলছেন উন্নয়ন, কি আলাদা? কি মোদী বলছে আমি সব বেকারকে কাজ দিয়ে দিয়েছি, মমতা বলছেন তাই। মোদী বলছে বিনিয়োগে আমি 1 নম্বর হয়ে গেছি, অর্থনীতি 1 নম্বর হয়ে গেছি বিশ্বের, মমতা বলছেন তাই। ও বলছে বিশ্বগুরু, এ বলছে বিশ্ব বাংলা। শুধু গুরু বাংলাটা আলাদা, বিশ্বটা তো এক। ওখানেও গণতন্ত্রের ঠাঁই নেই, এখানেও গণতন্ত্রের ঠাঁই নেই। পার্লামেন্টের মধ্যে বিরোধী কণ্ঠস্বর লোক করে দেওয়া হচ্ছে, এখানে বিধানসভায় তাই করা হয়েছে। বিরোধী শূন্য করার চেষ্টা করা হয়েছে পঞ্চায়েত থেকে সর্বত্র। এর আগে তো আমি দেখলাম তৃণমূলের এক এমএলএ বলেছেন যোগীর কুম্ভ মেলা নিয়ে কোনো প্রশংসা করেছেন, জানো ওটা নতুন রচনা লেখা হয়েছে। আব্দুল রাজ্জাক জনপ্রিয় তৃণমূল বিধায়ক, তিনি বলেছেন ওয়াকাবলি বলতে গিয়ে বলেছেন যে দিদি হিন্দুদের সুশ্রী দিচ্ছেন। জনপ্রিয় তৃণমূল বিধায়ক আব্দুল রাজ্জাক। আমি কি বলবো, ও ভালো জানে। কখনো ওকেও সুশ্রী দেয়, যারা সুশ্রী দেয় রাজনীতিতে, সে কখনো কখনো উনি বুঝলেন কি করে? তাহলে আগে মুসলমানকে সুশ্রী দিয়েছে, তারপর এখন হিন্দুকে সুশ্রী দিচ্ছে। যাকগে, আমি শেষ প্রশ্ন। আপনাদের জেলা সম্মেলন ধারাবাহিকভাবে চলছে, কিন্তু কয়েকটা জেলার ক্ষেত্রে দেখা গেল যে পুনর্নির্বাচিত জেলা সম্পাদকদের নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। এটা নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখিও চলছে। এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে বা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত? সামাজিক মাধ্যমে কি হয়েছে আমি জানি না। আমাদের তো এখানে কমিটি মিটিং ছিল গতকাল আজকে, আর যতগুলো জেলা সম্মেলন হয়েছে তার 3/4 আমি নিজে উপস্থিত ছিলাম। সেখানে কোনো বিতর্কের মতো কিছু হয়নি। প্রশ্ন বলো, স্পষ্ট করে বলো, আমি তখন তো বুঝবো। হেয়ালি করলে কি ওরা হবে? আমরা আমাদের পার্টির গাইডলাইন করে দিই সম্মেলনের জন্য, তারপরে সম্মেলন নেতা নির্বাচন করে, যেখানে গাইডলাইন অনুযায়ী করতে হয়। গাইডলাইন অনুযায়ী যেখানে না হয় সেখানে আবার পরে রেট্রোফিট করে নিতে হয়। গাইডলাইন অনুযায়ী করতে হবে। ধন্যবাদ। গার্ডেন রিচে আজকে পুলিশ বিসর্জনকে কেন্দ্র করে পুলিশকে বেধড়ক মার, এসআইকে মার, ভলেন্টিয়ারদের মার, এবং বারবারই পুলিশ আক্রান্ত হচ্ছে। আদৌ কি পুলিশই কেন আক্রান্ত? গোটা মমতা ব্যানার্জির সরকার তো পুলিশ সরকার। চাকরি প্রার্থীরা, ডাক্তাররা, সাধারণ মানুষ, ডিএ আন্দোলন করি, তোমরা সাংবাদিকরা যখন যা কিছু করবে সামনে পুলিশকে লেলিয়ে দেয়। তাহলে সরকারের প্রতি যা রাগ সেটা হচ্ছে পুলিশের ওপরে, পুলিশকে বুঝতে হবে। এবং যে গার্ডেন নিচে দুর্গাপূজার সময় একটা দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, বিজেপি সেখানে সক্রিয়, মৌলবাদী শক্তিও সক্রিয়। সেখানে পুলিশকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয় আগে থেকে। এর আগে কখনো সরস্বতী পুজোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি এ রাজ্যে কোনোদিন হয়েছে? তা আজকে কেন হচ্ছে? রাজ্যে পরিবর্তনের নামে কি অবস্থা তৈরি হলো, যেখানে দাঁড়িয়ে ধর্মীয় উৎসবগুলো বিদ্বেষের আসর হয়ে যাবে। এই অবস্থা থেকে বাংলা মানুষ নিস্তার চাইছে। ধন্যবাদ।